শরীরে তেলাপোকা ছেড়ে দিব, এখনই নিয়ে আসছি। এটা বলে রিমান রিমির মুখের কাছে যায় রিমির রিয়েকশন দেখার জন্য, কিন্তু কিছুই জানা যায়নি। রিয়াদ খান রিমানের মাথা মেরে বলে, বাবা, আমার হেয়ার স্টাইল নষ্ট হয়ে যাবে, আর সন্দেহের কাজ করলে সন্দেহ করব না। তখনই আরাব আসে। আরাব তাড়াহুড়ো করে রুমে ঢুকে। রিমির অবস্থা বলে ভালো না, ডক্টর আসছে। আসতেছে। আরাব ফারহান আর রিমির দিকে তাকিয়ে রিমান আর রিয়াদ খানের দিকে তাকায়। আরাব ফারহানের কাছে গিয়ে বলে, ফারহান কি করছিস? ভালো আছে এখানে? আচ্ছা। উফ, এ কথা শুনতে শুনতে আর ভালো লাগে না। ভাই রিবান, কিছু বল। রিমান আরাবকে সব বলে। দূর র, ফাজলামো করছিস? এমন আবার হয় নাকি? রিমি ইচ্ছে করে করছে না তো? আরে না, আমি পরীক্ষা করছি। এই মরা ডাক্তার এখন আসে না কেন? রিয়াদ খান পেছনে তাকিয়ে দেখে ডক্টর দাঁড়িয়ে আছে আর ওর দিকে তাকিয়ে আছে। মানে ভালো ডক্টর, প্লিজ আসেন, বসেন, দেখেন। ডক্টর এসে রিমিকে চেক করছে আর বারবার ফারহানের দিকে তাকাচ্ছে। দেখি সেই টাকলা নিশ্চয়ই কিছু বলবে। আপনার ওয়াইফ হয় বুঝি? না মানে, ফারহান মুচকি হেসে এসে বলছে, আরে না, ভাই হয়। আরে ডক্টর, পরিচয় পরে দেবো, এখন রিমিকে দেখেন। আমি আমি ভাই হই রিমির, এটাই বলছিলাম। রিমিকে হেভি ডোজ দিয়েছি, কাল সকাল পর্যন্ত একদম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। রাত অনেক হয়েছে, ফারহান কি এখানে থাকবে রাত ভরে ভাবে? আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা আছে। আমারও। ভাবলি কিভাবে তোকে এই রুমে সারা রাত একা থাকতে দেবো? তোরা আমাকে বিশ্বাস করস না? কেউ কোনো কথা বলে না, শুধু ফারহানের দিকে চোখ ছোট করে তাকিয়ে থাকে। শালা শয়তান, বন্ধু নামে কলঙ্ক। রিমান, সারা রাত তুই এ রুমে থাকবি, এই সোফায় বসে শুয়ে থাকবি, কিন্তু চোখ বন্ধ করতে পারবি না। ঠিক আছে, আমার সাথে আরাবও থাকবে। এখানে কি পার্টি হচ্ছে? আমার কাজ আছে, আমি যাচ্ছি। তুই থাক, আর কোনো প্রবলেম হলে আমাকে সাথে সাথে ফোন করবি। আর একটা কথা, রিমির কোনো প্রবলেম হলেই ডাক দিস, আর তোরা মারা গেলেও আমাকে ডাকতে আসবি না, বলে দিলাম। যাই। আরাব এসব বলে চলে যায়। রিমান সোফায় বসে, কিছুক্ষণ পর শুয়ে পড়ে। ফারহান এভাবে বসে থাকতে মাজা আর কাঁধ ব্যথা করছে। কিন্তু কিছু করার নেই। কাঁধ টিপে দিলে ভালো লাগবে। আহারে, কিন্তু এখানে টিপে দেওয়ার মতো কেউ নেই। শালা চুপচাপ ঘুমা। কেন ঘুমাবো? আমি আজ সারা রাত ঘুমাবো না, তোর দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবো। 5 মিনিট পরে রিমান গভীর ঘুমে চলে যায়। ফারহান বসে বসে ঝিমাচ্ছে, তারপর সে চেয়ার থেকে উঠে নিচে বসে। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। এইদিকে সমস্যা হচ্ছে, আরাব আর মনের সারা রাত গড়াগড়ি করেও ঘুম হচ্ছে না। মন, এসব আলতু ফালতু কথা মাথা থেকে বের করে দে। লজ্জা করে না এসব ভাবতে? ছি ছি ছি। কিন্তু এটা আমার ফার্স্ট কিস ছিল, আর এভাবে হয়ে গেল। আরে ধুর, কি ভাবছি? চোখ বন্ধ করলেই এটা চোখের সামনে ভেসে ওঠে। উফ, কি যে করি! আল্লাহ, এই কথা মনে হলেই এমন লাগে কেন? তবা তবা মন, চুপচাপ ঘুমা। মন জোর করে চোখ বন্ধ করে আছে। কোলবালিশ একটা শক্ত করে ধরে আছে। কোলবালিশের মাথায় মনের ঠোঁট লাগছে, তাই সে কোলবালিশ লাথি মেরে শুয়ে থাকে। মনে হয় না আজ আর ঘুম হবে বলে। কেন হবে না? শুধু একটা কিস তো করেছি, এটা আবার এমন কি? আরাব, তুই তো এমনভাবে বলছিস যেন আরো কত মেয়েকে কিস করছিস। উফ, ঘুম কেন আসে না? আরে এটা হয়ে গেছে, ইচ্ছে করে তো আর করিনি। মন না জানি কি ভাবছে, সব দোষ ওই রিমানের। সকালে একবার উঠে নেই, দূর, মনে হয় না আজ আর ঘুম হবে। তার থেকে ভালো ল্যাপটপে কাজ করি। আরাব ল্যাপটপে কাজ করতে থাকে। যদিও মন চাইছে না, কিন্তু কোনো মতে রাতটা পার করতে হবে। সকালে রিমি ঘুম থেকে একটা তামা মেরে উঠে। চোখ খুলে দেখে ফারহান তার হাত ধরে ঘুমিয়ে আছে। এটা দেখে রিমি বেশ অবাক হয়। ফারহান এখানে কি করে? সকাল সকাল বাবা ফারহানকে আমার রুমে ভাবে দেখে গজব হয়ে যাবে। ফারহান, ফারহান, ওঠো। ফারহানকে ডাক দেয়। ফারহান ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। কি হয়েছে, কি হয়েছে? খারাপ লাগছে? ডক্টর ডাকবো? আরে না, আমি একদম ঠিকই আছি। আস্তে কথা বলো। কেন? সবাই তোমার কথা শুনলে চলে আসবে। আসুক, দাঁড়া, আগে তোর জ্বরটা চেক করি। ফারহান রিমির কপালে হাত দিয়ে দেখে। যাক, জ্বরটা নেই তাহলে। তুমি সারা রাত এখানে আমার সাথে ছিলে, কেউ দেখলে কি ভাবতো? হ্যাঁ, আমি ধরেছিলাম। শুনবি কি কাণ্ড করেছিস তুই কালকে? কি করেছি? আমি তো চুপচাপ ঘুমাচ্ছিলাম। আরে আমার ভালো মানুষটা, শোন কি কি করেছিস। ফারহান রিমিকে সব বলে। কি? আমি এসব করেছি? নাউজুবিল্লাহ, বাবা কি ভাবলো? সবাইকে কত বিরক্ত করেছি। সবার কথা ছাড়, আমার কথা ভাব। আমার হাতটা দেখ, লাল হয়ে গেছে। বসে থাকতে থাকতে
মাজা ব্যথা হয়ে গেছে। ইস, সরি। ফারহান উঠে রিমির পাশে বসে। আচ্ছা একটা কথা বল, তুই কি এসব ইচ্ছে করে করেছিস? এই, পাগল হলেন নাকি? ইচ্ছে করে এমন তো আমি তোমার বিয়ের পরেও করব না। বিয়ের আগে তো দূরের কথা। তাও ঠিক। তুই এত রোমান্টিক হতেই পারিস না। কেন হতে পারবো না? আচ্ছা তুই রোমান্টিক বুঝি? ফারহানের কথায় বেশ লজ্জা পায়। লজ্জা ভরা মুখে ফারহানের দিকে রিমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমাকে ছাড়েন, নিজেকে দেখেন তো। রোমান্টিকের রাও বোঝেন না, সারাক্ষণ তো নাকের উপর রাগ বসে থাকে। ফারহান রিমির দিকে তাকিয়ে আছে একটা বাঁকা ডেবিল হাসি দিয়ে। রিমি ফারহানের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। সরি, মুখ দিয়ে বেরিয়ে গেছে। ফারহান রিমির মুখের কাছে যায়। আমি রোমান্টিকের রাও বুঝি না, তাই না? তুই তো বুঝিস, তাহলে এখন আমাকে বল রোমান্স কি করে করতে হয়। আমি কি করে বলবো? যেভাবে একটু আগে কথাগুলো বললি বল, না হলে আমি বুঝাবো। বললাম তো, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমি কিভাবে? আর কিছু বলার আগে ফারহান রিমির ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। রিমির চোখ বেরিয়ে আসলো বলে একটু পর ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে। এইদিকে রিমান সোফায় পড়ে ঘুমাচ্ছে। এটা আপনি কি করলেন? কাজটা ঠিক করেন নাই। বেবি এটা তো মাত্র ট্রেলার ছিল। আপনি ভালো লোক না, আমার অনুমতি ছাড়া। তুমি থেকে সোজা আমটি। আচ্ছা বিয়ের পর কিস করার আগে অনুমতি নিব? আর বিয়ের আগে? ও তার মানে তোর কিস করতে কোনো আপত্তি নেই। আর কিস করতে মন চাইলে অনুমতি চেয়ে টাইম নষ্ট কে করবে? এক কাজ কর, তুই সারা জীবনের অনুমতি আজ একসাথে দিয়ে দে। না, দিব না। না দিলে নাই। তোর কি মনে হয় আমি তোর অনুমতির অপেক্ষায় বসে থাকবো? আপনার সাথে আমি আর কথা বলবো না। সত্যি? তুই আমার সাথে কথা না বললে আমার কি হবে? কি নিয়ে বেঁচে থাকবো? আপনার এই দিকটা আমি কখনো দেখিনি। হয়েছে তোদের, সকাল সকাল কাহিনী শুরু করে দিয়েছিস। এখানে একটা মানুষ ঘুমাচ্ছে। ফারহান রিমানের দিকে চোখ বড় বড় করে ভয়ে তাকিয়ে থাকে। ভুলেই তো গিয়েছিলাম যে রিমানও এখানে আছে। ভাইয়া, তুই কোথা থেকে এলি? উড়ে উড়ে কাল সারা রাত ধরে এখানেই তো ছিলাম। ধর কাঁধ পিঠ ব্যথা করছে। মানে? আমাদের কথা কতটুকু আগে থেকে শুনছিলি? কিছু একটা চাইছিলি, কি চাইছিলি? কিছু না, আমার একটা জিনিস টিমির কাছে আছে, সেটাই চাইছিলাম। ও স্যাসরা একটা জিনিস নেওয়ার পর জীবনে ফেরত দিবে না। কি জিনিস সেটা আমাকে বলিস, আমি তোকে দিয়ে দিব। রিমি ফিক করে হেসে দেয়। ভাইয়া দিয়ে দিবে, ওর কাছে যাও। লাগবে না। আচ্ছা তুই কিছু দেখিসনি তো? কি দেখবো? 1 মিনিট, আমার দেখা উচিত ছিল। এমন কিছু হয়নি তো এখানে। তোর দেখা উচিত এমন কিছু এখানে হয়নি। তাহলে ঠিক আছে। রিমিকে দেখে তো এখন সুস্থ মনে হচ্ছে। চল ফারহান, নিচে যাবি। কাল রাতে খাবার খেতে মনেই নেই, এখন মনে পড়লো। ফারহান আর রিমান নিচে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে নাস্তা করে নেয়। আজকের টপিক আরাবের বিয়ে কিছুদিন পরেই হবে। আর লেট করতে চায় না, কারণ মুনের বাবার শরীর বেশি খারাপ। তাই আজ থেকে বিয়ের আয়োজন শুরু হবে। রিমান আরাবের বাসায় যায়। আরাব রিমানকে দেখতেই কয়েকটা মার বসিয়ে দেয়। আমাকে মারার কোনো বিশেষ কারণ? সেটা তোকে আমি বলতে পারবো না, কিন্তু তোর জন্য সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার জন্য ঘুমাতে পারিসনি মানে? দেখ, কিছুদিন পর তোর বিয়ে। এসব উল্টাপাল্টা ভাবনা বাদ দে। আমি সবসময় তোকে আমার ভাইয়ের নজরে দেখছি। আমার দিকে খারাপ নজর দিস না। এটা শুনে আরাফ টেবিল থেকে ফুলের টপ নেয় মারার জন্য। 1 মিনিট, এটা দিয়ে মারলে অনেক বেশি ব্যথা পাবো। অন্য কিছু নেই। আরাফ ফুলের টপ রেখে সোফা থেকে বালিশ উঠায়। হ্যাঁ এটা ঠিক আছে। রেডি? আরাফ এটা দিয়ে রিমানকে মারা শুরু করে। কিছুক্ষণ পর দুজনেই সোফায় বসে পড়ে। চল ভাই, আমাকে যেতে হবে, অনেক কাজ আছে। মাত্র কিছুদিনের মধ্যে বিয়ে। কালকে বিয়ের শপিং করতে হবে, কারণ এর পরের দিন গায়ের হলুদ। আল্লাহ আল্লাহ করে তোর বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলে হয়। আমার বিয়ের তোরা তো তারা কেন রে? কারণ তোর বিয়ের পরে আমাদের পালা, তাই। বাড়িতে বিয়ের ধুম পড়ে যায়। বাড়ি সাজানো শুরু হয়ে যায়। মেহমান দাওয়াত দেওয়া শুরু হয়ে যায়। সবাই বিয়ের কাজে প্রচুর ব্যস্ত হয়ে যায়। আরাফকে অফিসে যেতে দেওয়া হয় না, বাসায় বসিয়ে রাখে। ফারহান অ্যারেঞ্জমেন্টের কাজে বিজি। রিমান গেছে কিছু কিছু বিশেষ মানুষদের দাওয়াত দিতে। আরব কিছু জিনিস আছে যেগুলো এখনই মনের বাসায় দিয়ে আসতে হবে, যা দিয়ে আয়। মা বিয়েটা আমার হচ্ছে। হ্যাঁ তো, তো কি মানে? 2 দিন পরে বিয়ে আর এখন জামাই যাবে জিনিস দিতে? ফারহানকে দিয়ে পাঠাও। তোর বিজি, ও যেতে পারবে না। তাহলে রিমানকে পাঠাও। ও আমাদের গুরুত্বপূর্ণ মেহমানদের নিজের হাতে কার্ড দিতে গেছে।
তাদেরকে কুরিয়ারে বিয়ের কার্ড দিলে কেমন দেখায়? ও যে আগে কোথায় যাবে সেটা আমার ভালো করে জানা আছে। অন্য কাউকে পাঠাও, আমি যেতে পারবো না। 10 মিনিটের রাস্তা, যা বলছি। এখানে তুই ছাড়া আর কেউ খালি বসে নেই। মাত্র 2 দিনের সব ব্যবস্থা করতে হবে, না জানি কিভাবে হবে। আমি বলছিলাম এত তাড়াতাড়ি বিয়ে দিতে। তুই কি যাবি নাকি এই বয়সে মার খাওয়ার চিন্তা ভাবনা আছে? যাচ্ছি। আরাফ জিনিসপত্র নিয়ে মুনের বাসায় যায়। গিয়ে দেখে তাদের বাসায় অলরেডি অনেক মানুষ এসে গেছে, সবার মাঝেই ব্যস্ততা। আরাফ ভেতরে ঢুকতেই দেখে মাঝখানে একদল মেয়েরা বসে তার বিষয়ে আলোচনা করছে। সবার মাঝখানে বসে মুন তর্ক করছে। শুনেছি তোর বিয়ে নাকি তাড়াহুড়ো করে ঠিক হয়ে গেছে। না জানি কেমন ছেলের সাথে বিয়ে হচ্ছে, ছবিও দেখিস নি? নিশ্চিত দেখতে ভালো না, তাই পিক দেখায়নি। গসিপ করার অবস্থা ছাড়, আমার মোবাইলে ওর পিক নেই তাই দেখাইনি। গায়ে হলুদের দিন দেখে নিস, আবার আমার হাজবেন্ডের দিকে নজর দিস না। এমন ভাবে বলছে না, হিরোর মতো হ্যান্ডসাম। আমার বয়ফ্রেন্ডকে দেখ, একদম রাজপুত্র। তোর হবু বর আমার বয়ফ্রেন্ডের সামনে কিছুই হবে না, দেখেছিস? শুনেছি বিজনেসম্যান, তাহলে তো পাক্কা অর্ধেক বয়সী। এক্সকিউজ মি, আরবের বয়স একদম পারফেক্ট, আর ওকে দেখলে হিংসায় জ্বলে যেও না আবার। আর বাকি রইল তোর বয়ফ্রেন্ডের কথা। আমার হবু হাজবেন্ডকে দেখে তারপর চিন্তা করিস। আমি এখন কিছু বলবো না। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ হচ্ছে। আমরা একই ভার্সিটিতে পড়ি, পুরো 4 বছর ধরে আমাদের রিলেশন। এরা আবার কবে হলো? তোদের সাথে আর কথাই বলবো না, পুরো মুড খারাপ করে দিয়েছিস। মন পেছনে তাকাতেই অবাক হয়ে যায়। আরাফ এক হাত পকেটে ঢুকিয়ে পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কালো প্যান্ট, সাদা লম্বা গেঞ্জি পরে এসেছে। মনকে দেখে একটা হাসি দিয়ে হাত নাড়িয়ে হাই বলছে। আপনি? হ্যাঁ, আমি। কি রে মন, কে উনি? অনেকে আরাফকে দেখে নিজের চুল ঠিক করা শুরু করে দিয়েছে। হ্যালো, আমি মনের হবু হাজবেন্ড আরব, যার বিষয়ে এতক্ষণ কথা হচ্ছিল। আরাফের কথা শুনে সবাই বেশ লজ্জা পায়। আপনি এখানে কেন এসেছেন? আল্লাহ, এটা কোনো কথা হলো? একটু পরে পাঠাতে নাকি? আমি কিছু জিনিস দিতে এসেছি, আর তোমাকে দেখতে আমার জান। জাননি মানে কি বলছেন? কেন, তুমি তো এইমাত্র সবাইকে বলে দিলে আমাদের 4 বছরের রিলেশন, তাহলে আর লুকিয়ে লাভ কি? চলো আমার সাথে, তোমার সাথে কিছু কথা আছে। আমার কোনো কথা নেই। আমি এত কষ্ট করে এসেছি শুধু তোমাকে দেখার জন্য, আর তুমি এমন করবে? ভালো মতো যাবে নাকি কোলে উঠিয়ে নিয়ে যাব? আরে এমন করলে কিন্তু এখানে আমাকে কেউ কিছু বলবে না। হ্যাঁ? আরাফ এগিয়ে আসে মুনের দিকে। সবাই হা করে তাকিয়ে থাকে। যাচ্ছি, চলেন। গুড গার্ল। আরাফ আর মুন উপরে। মুনের রুমে যায়। আরাফ গিয়ে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগাচ্ছেন কেন? এ কি, সাহসী মুন আমাকে দেখে ভয় পাচ্ছে? কে ভয় পাচ্ছে? আমি কাউকে ভয় পাই না। নিচে তো দেখা যায়। আমাকে বেশ ভালো তারিফ করছিল, ক্রাশ খেলে নাকি আমাকে দেখে। জীবনেও না। আপনার প্রশংসা আমি নিজের জন্য করছিলাম। মানে? মনে হলো না চাইতেও আপনি আমার হাজবেন্ড হবেন। এখন আপনার তারিফ করলে আমার ভাব বাড়বে, সবাই আমাকে দেখে জালাস ফিল করবে, তাই বললাম। এত খুশি হওয়ার কিছুই নেই। আর আমাদের 4 বছরের প্রেমটা কবে হলো? আর এইটা এমনি বলেছিলাম যাতে আমার কথা সবাই বিশ্বাস করে। আর আপনি এমন নিচ দিয়ে ছেঁড়া গেঞ্জি পরে এসেছেন কেন? এটা ছেঁড়া না, স্টাইল। এই ছিঁড়েও একটা স্টাইল হলো? আচ্ছা নিচে চলেন না, সবাই কি ভাববে? কি ভাববে? ওরা যা বাবার ভাববে, চলেন এখন। মুন যেতে নেয়, আরাফ মুনের হাত ধরে টান দেয়। মুন তাল সামলাতে না পেরে আরাফের গেঞ্জি টেনে ধরে। দুজনেই পড়ে যায়। মুন দরজার সামনে এসে পড়ে। মুন চিৎকার দিতে নেয়, আরাফ মুখ ধরে ফেলে। বাইরে অনেক লোক, চিৎকার করলে লোকে কি ভাববে? মুন এখনো চোখ বন্ধ করে আছে। আরাফ মুনের মুখে হাত দিয়ে ধরে রেখেছে। মুন ব্যথায় তার ঠোঁট নাড়াচ্ছে, যা আরাফ স্পষ্ট ফিল করতে পারছে। আবার মুনের দিকে তাকিয়ে আছে। কয়েকটা ঢোক গিলে মুন চোখ খুলে তাকায়। নিজের চোখের সামনে আরাবের চোখ দুটো ভেসে ওঠে। দুজনের হার্টবিট বেড়ে যাচ্ছে। আরাবের এমন চাহনিতে মোটেও অভ্যস্ত নয় মুন। দুজন দুজনার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজায় টোকার আওয়াজ আসে। আরাফ মুনের মুখ ছেড়ে উঠে দাঁড়ায়। মুনও তার কোমর ধরে ওঠে। আল্লাহ, আমার কোমর স্বর্গে গেল। ব্যথা করছে? না, মজা লাগছে। মুন সোজা হয়ে দাঁড়ায়। আরাফ দরজা খুলে। দরজার সামনে কেউ নেই। কেউ নেয় কেন?
এটা ওই শয়তানগুলোর কাজ। চলে নিচে, না কি ভাববে কে জানে। আরাব আর মুন নিচে যায়। কি দুলা ভাই, 2 দিন কিন্তু দেখতে পাবেন না, ভালো করে দেখে নিন। দুদিনের অভাব পূর্ণ করে নিয়েছি, এখন কষ্ট একটু কম হবে। সবাই হাসতে থাকে আর এক দুজনকে ইশারা করতে থাকে। আমি এটা বুঝলাম না এই কথার মানে কি, আর উনি আমার দিকে তাকিয়ে এমন করছেন কেন? ঠোঁটে কি কিছু লেগেছে নাকি? আর আমার বোনেরা এত এক্সাইটেড কেন হচ্ছে? বাই জানু। আবার চলে যাওয়ার পর সবাই আমাকে ঝাপড়ে ধরে রুমে কি হয়েছে জানার জন্য। আমি এত বলেছি যে কিছুই হয়নি, কিন্তু কেউ বিশ্বাসই করছে না, নিজের মতো কাহিনী বানিয়ে নিচ্ছে। ফারহান আরাবের বাসায় এসে পুরো অ্যারেঞ্জমেন্টের কাজ দেখছে। কখনো একে সাজেশন দিচ্ছে তো কখনো একে দিচ্ছে। আর রিমি আরাবদের বাসায় এসে সোফায় আসন বেঁধে বসে, বাটি নিয়ে কাটা ফল খাচ্ছে আর ডোরেমন দেখে হাসছে। ফারহান কাজ করছে আর বারবার রিমির দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর ফারহান এসে রিমির পাশে বসে। রিমি সেদিকে কোনো খেয়াল নেই। রিমি, ফারহান রিমির দুগাল চেপে ধরে তার দিকে ফিরায়। ও আপনি কিছু বলবেন? তোদের বাসায় কি টিভি নেই? আছে, থাকবে না কেন? তাহলে এখানে এসে কেন টিভি দেখছিস? আমি কাজে মন দিতে পারছি না। হ্যাঁ, কেন? আপনার টিভি দেখতে মন চাইছে বুঝি? আল্লাহ, আমাকে একটু ধৈর্য আর একে একটু বুদ্ধি দাও। শোন, টিভি দেখছিস দেখ, কিন্তু এভাবে জোরে জোরে বাচ্চাদের মতো গড়াগড়ি খেয়ে হাসবি না। নিজেকে কন্ট্রোল করা যায় না? আরে, আমি কি এখানে কার্টুন দেখতে এসেছি নাকি? আমি এখানে কাজ করতে এসেছিলাম, কিন্তু মামুনি আমাকে অসুস্থ বলে এখানে বসিয়ে দেয়। আমি কি করব? তুই কাজ করবি ঠিক আছে, আমি তোকে কাজ দিচ্ছি। হ্যাঁ, একটা অসুস্থ মানুষকে দিয়ে কাজ করাবেন? সত্যি করে বল, এখানে কেন এসেছিস? বললাম তো। সত্যিটা জানতে চাইছি, সত্যিটা বল। বল বলছি। আমি এটা জিজ্ঞেস করতে এসেছিলাম যে শপিং কবে করবে। কাল করবে জেনে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে এখানে দেখে মন যেতে চায়নি। ফারহান নিচে টেবিলের নিচে একটা পেন ফেলে দেয়। একটু উঠিয়ে দে তো। রিমি একটা বিরক্তি ভাব নিয়ে নিচে নামে। পেনটা টেবিলের নিচে, তাই রিমি হাঁটু গেড়ে বসে নিচের দিকে ঝুঁকে পেনটা আনতে যায়। ফারহান নিচে বসে কলমটায় হাত রাখে। রিমি ঝুঁকে ফারহানের দিকে ঘুরে তাকাতেই ফারহান নিচের দিকে ঝুঁকে রিমির ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। রিমি অবাকের শেষ সীমানায় অবস্থান করছে। ফারহান আরেকটা কিস করার পর পেন নিয়ে এমন ভাবে উঠে যেন সে এটা উঠাতেই নিচে বসেছিল। রিমি উঠে আশেপাশে তাকাচ্ছে, দেখছে কেউ দেখছে কিনা, কিন্তু সবাই যার যার কাজে ব্যস্ত। ফারহান একদম নর্মাল ভাবে বসে আছে, যেন কিছুই হয়নি। রিমি দাঁড়িয়ে আছে ভয়ে আর বারবার আশেপাশে দেখছে। দাঁড়িয়ে আছিস কেন? বস। আপনি এটা কি করলেন? এত লোকের মাঝে কি করে করলেন? তুই বললে আবার পুনরায় করে দেখাতে পারি। অসভ্য! হ্যাঁ, তুই অসভ্য কাকে বললি? দাঁড়া, তোকে দেখাচ্ছি অসভ্য কাকে বলে। ফারহান উঠে দাঁড়ায় আর সাথে সাথে রিমি দৌড়ে পালায়। ফারহান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। মাহুয়া ভার্সিটি থেকে ফিরছে, তার গাড়ি খারাপ হয়ে যায় তাই হেঁটেই যাচ্ছে। মাহুয়ার বাসায় যেতে একটা ফাঁকা রাস্তা পড়ে। সেই রাস্তায় ঢুকে দেখে ঈশান অনেকগুলো ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে। মাহুয়া তাদের দেখে পাশ কাটিয়ে যেতে নেয় আর সবাই তার রাস্তা আটকায়। কেমন আছো আমার জান? উফ, আমার মার খাওয়ার জন্য এসেছিস? হ্যাঁ, আগের বারের মার কি ভুলে গেছিস? ইস, কি করে ভুলি? পুরো কলেজের সামনে আমার সম্মানের 12টা বেজে গেছে শুধু তোর জন্য। কি ভাবিস কি নিজেকে? তোর অহংকার আর চুরমুর না করে দিয়েছি, না হলে আমার নামও ঈশান। তাহলে তোর জন্য অন্য একটা নাম ভেবে রাখ। এখনো সময় আছে, ভালো চাইলে চলে যা। মেয়ে হয়ে তোর এত অহংকার? ভালো মতে বলেছিলাম আমার গার্লফ্রেন্ড হতে, শুনোনি। এখন বুঝাবো কথা না শুনলে কি হয়। আমিও বোঝাবো মেয়েদের সাথে পাঙ্গা নিলে কি হয়, আর তাদের দুর্বল ভেবে কি ভুলটা করছিস। এই সবাই ওঠা, একে আজ একে উঠিয়ে নিয়ে যাব। কয়েকজন যায়। মাহুয়া ইচ্ছে মতো পিটাতে থাকে। কিছুক্ষণ মারামারির পর দুটো লোক মাহুয়ার 2 হাত চেপে ধরে। ঈশান মাহুয়ার সামনে এসে বলে, আজকে তোমার ডানা কাটবো আমি। মাহুয়া পা দুটো উঠিয়ে লাথি মারে ঈশানকে। ঈশান দূরে পড়ে যায়। এই একে গাড়িতে ওঠ, আজকে একে ছাড়বো না। দুজন মাহুয়াকে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। মাহুয়া ছটফট করছে ছোটার জন্য, কিন্তু পারছে না।
দুজন মাহুয়াকে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। মাহুয়া ছটফট করছে ছোটার জন্য, কিন্তু পারছে না। মাহুয়াকে গাড়ির সামনে নিয়ে যেতে থাকে গাড়িতে উঠানোর জন্য। তখনই একটা গাড়ি এসে তাদের সামনে থামায়। গাড়ি থেকে রিমান বেরিয়ে আসে। একটা মেয়েকে ওঠানোর এত লোক? রিমান, ফেমাস সিঙ্গার রিমান খান। ইয়েস, ভালোই ভালোই মাহুয়াকে ছেড়ে দাও। আপনি একে চিনেন? আমার গার্লফ্রেন্ডকে আমি চিনবো না? এ আপনার গার্লফ্রেন্ড? এ এইভাবে কেন বলছিস? আমি কি রিমানের গার্লফ্রেন্ড হতে পারি না? তোরে তো আমি। তার মানে তুমি স্বীকার করলে তো যে তুমি আমার গার্লফ্রেন্ড? কখন বললাম? কথা পরে বলেন, আগে এদের মারুন। চুপ। দেখছেন রিমান স্যার, ও আপনাকেও না করে দিয়েছে। কত বড় অহংকারী মেয়ে। এই তোকে কে বলেছে ও আমাকে না করেছে? চুপচাপ আমার হবু বউকে ছেড়ে দে। স্যার আমি আপনার ফ্যান, ঠিক আছে, তবে একে ছাড়া যাবে না। ঠিক আছে, তাহলে আমি তোকে মারতে মারতে ফ্যানের মতো ঝুলিয়ে দিব। এ মারামারি করা আপনার মতো সুপারস্টারের কাজ না, ওটা আমাদের মানায়। আপনি এক কাজ করুন, বাসায় গিয়ে গিটার বাজান। আমার হাত দেখতে খুব নরম, কিন্তু মুড করলে লোহার মতো শক্ত হয়ে যায়। আল্লাহ, আপনার ডায়লগ শেষ হলে আমাকে ছোটাবেন প্লিজ। এ কে আসিস, ওকে বুঝিয়ে দে, যার যেটা কাজ তাকে সেটা করা উচিত। ওকে, লেটস স্টার্ট দ্য ফাইট। রিমান সবাইকে ইচ্ছে মতো ধোলাই করতে থাকে। মাহুয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে রিমানকে দেখছে। রিমান সবাইকে মেরে নাক মুখ ফাটিয়ে দেয়। সবাই দৌড়ে পালায়। রিমান একটা ভাব নিয়ে মাহুয়ার কাছে যায়। ধন্যবাদ। একটু আগে তুমি আমার দিকে যেভাবে তাকিয়েছিলে, একে কি বলে জানো? কি বলে? একে ক্রাশ খাওয়া বলে। আমার প্রেমে পড়ে গেলে নাকি? কি বলে? আপনার স্বপ্নে। তা আমাদের এলাকায় কি করতে এসছেন? আঙ্কেলের সাথে দেখা করতে। কেন? একটা কাজ আছে। কি কাজ? আগে চলো, তারপর বলছি। মাহুয়া গাড়িতে বসে। রিমান তাকে নিয়ে বাসায় যায়। গিয়ে মাহুয়ার বাসার ভেতরে গিয়ে বসে। ধন্যবাদ কক্সবাজারে আমার মেয়ের খেয়াল রাখার জন্য। তুমি আমাকে ফোন করতে করতে জ্বালিয়ে মারছো। তোর থেকে বেশি আমি রিমানকে ফোন করেছি, কোথাও কিছু বলছে না। তুমি রিমানকে ফোন করতে? কোথায়? ও তো আমাকে কিছু বলেনি। এটা তোমাকে বললে কি হতো? আচ্ছা চলেন, আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি। রিমান মাহুয়ার বাবাকে তার স্কার্ট পরা ছবিগুলো দেখায়। মাহুয়ার বাবা দেখে অবাক হয়ে যায়। এটা আমার মেয়ে, বিশ্বাসই হচ্ছে না, একদম তার মার মতো লাগছে। কিভাবে করলে এটা? আঙ্কেল, রিমান খানের জাদু। চাপাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কি জন্য এসছো সেটা বলো। আরাব আর মনের বিয়ের কার্ড দিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তারা তো সারা দিন দেখি ঝগড়া করে। তারা বিয়ে করবে দুজন দুজনকে। দেখছো, সারাদিন ঝগড়া করেও তাদের বিয়ে হচ্ছে। আর আমি তো কত ভালোবাসি তোমাকে তাও। মাহুয়া তার বাবার দিকে ইশারা করে কাশি দেয়। রিমান চুপ হয়ে যায়। না মানে বুঝেছি, আর বলতে হবে না। আরে রাজি হয়ে যা। বাবাই। আরে বাহ, মনের মতো একটা শ্বশুর পেয়েছি। বাবার কথা শুনতে হয়। আচ্ছা যাই হোক, আমার এখন আসতে হবে, অনেক কাজ আছে। বাই। আবার এসো কিন্তু। এখন তো আসা যাওয়া লেগেই থাকবে। রিমান কার্ড নিয়ে চলে যায়। প্রচুর কাজের মধ্যে শেষ হয় আজকের দিন। কালকে আবার ব্যস্ততার মধ্যে শুরু হয় দিন। রিমি সকাল থেকে রেডি হয়ে বসে আছে, বিয়ের শপিং করতে যাবে। ফকিনি দেখ কিভাবে বসে আছে। বিয়েটা মন আরাবের হচ্ছে, তোর না। ওদের শপিং করতে এত তাড়া নেই যতটা তোর। কোনো সমস্যা? বিয়ের আগে এই জিনিসটাই তো সবচেয়ে বেশি ভালো লাগে। আর শপিং না করলে কি পুরনো কাপড় পরে বিয়ে করবে? কালকে গায়ে হলুদ। শপিং করতে তো ভালোই লাগে, কিন্তু যার টাকা যায় সে বুঝে। তোর টাকা তো আর যাবে না। আমার বন্ধুর টাকা আমার টাকা ওই একই হলো। আরো পড়ে যাব শপিংয়ে। আমি মাহুয়াকেও ডেকেছি। আমরা এখান থেকে বের হলে সেও বাসা থেকে বের হবে শপিং মলে যাওয়ার জন্য। কারণ আমি বলেছি মেয়েরা হলুদে বিয়েতে কি কি পরে সেগুলো কিনতে। আমি তাকে সাহায্য করব। আসলে শপিং করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া, আমি সবাইকে যাওয়ার জন্য আনছি। এটা বলে রিমান সবাইকে ডাকতে চলে যায়। শয়তান। সবাই শপিং করতে বেরিয়ে পড়ে। শপিং মলে ঢুকেই রিমান শুধু মাহু মাহু করছে। তুই না বলেছিলি মাহু আসবে? কোথায় সে? আরে আসবে আসবে। কিছুক্ষণ পর মাহুয়া আসে। এত দেরি হয়েছে কেন আসতে? আসছি যে এটাই বেশি। আরাফ, রিমান, ফারহান ছেলেদের শেরওয়ানি দেখতে যায়। আর এইদিকে মুনের জন্য লেহেঙ্গা দেখা হচ্ছে। অনেক কাজ করা লেহেঙ্গা দেখছে। এটা পরে হাঁটবে কিভাবে? এটার ভারী তো পড়ে যাবে। আরে ভাবি, কিচ্ছু হবে না, বিয়েতে এসবই পরে।
ভাবি কাকে বলছো? দেখো, আমি সব জানি। এখন বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকলে কেমন কেমন লাগে। আর আপুও বলতে পারবো না, একই ইয়ারি পড়ি। তাই বলে ভাবি সবাই কি বলবে? আরে, সবার সামনে বলবো নাকি? আমার যেটা ভালো লাগে সেটা ডাকতে দাও না। না, আমাকে নাম ধরেই ডাকবে। না, ভাবি বলেই ডাকবো। ছেলেরা শেরওয়ানি জুতো কিনে চলে আসে। মেয়েরা এখনো লেহেঙ্গায় পছন্দ হচ্ছে না। এক একজনের এক একটা পছন্দ হয়। আরে তাড়াতাড়ি করো, এতক্ষণ লাগে নাকি? এটা বলার সাথে সাথে সবাই আরাবের দিকে যেভাবে তাকায় সেটা দেখে আরাব ভয় পেয়ে যায়। প্লিজ কন্টিনিউ, আপনাদের যত সময় লাগে নিন। ভয় পেলি নাকি? সাহস থাকলে তুই বলে দেখা দেখি। সাহস থাকলেই যে দেখাতে হবে এমন কোনো কথা না। বেশ কিছুক্ষণ ধরে সবাই শপিং করছে। বইয়ের সবকিছু কেনা শেষ। এখন যার যার নিজের জন্য শপিং করছে। রিমার মাহুয়ার জন্য একটা সিম্পল হালকা গোলাপি আর হালকা কাজের মধ্যে লেহেঙ্গা এনে দিয়েছে। মাহুয়া সেটাই নিয়ে নেয়। আরে পছন্দ হলো কিনা সেটা বলো। আমার কাছে সব একই রকম লাগছে, ভালো মন্দ কিছু বুঝি না। রিমি একটার পর একটা লেহেঙ্গা এনে নিজের সামনে ধরছে আর ফারহানের দিকে তাকাচ্ছে। আর ফারহান না করে দিচ্ছে। রিমান এটা খেয়াল করে। এটা আমি আর দেখতে পারছি না। কন্ট্রোল ভাই, কন্ট্রোল। ওদের শপিং করতে করতে পুরো সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় সবাই বাসায় আসে। কে ভাইয়া, কোথায় যাস? ফারহানের বাসায় পার্টি আছে, সেখানে। ওয়াও, আমিও যাব। এই থাম, এটা আমাদের ছেলের ব্যাচেলার পার্টি, আরবের বিয়ের খুশিতে। ভাইয়া, আমাকে নিয়ে যা না প্লিজ। ওরে আমার কুতুকুতুরে, চুপচাপ ঘরে বসে থাক। এটা ছেলেদের পার্টি। ফারহানের বাসা খালি, তাই সেখানে করছি। সবাই আরবের বাসায়, তুই সেখানে যা। রাতে রিমান রিমিকে ধমকিয়ে চলে যায়। 3 বন্ধু, তাদের আরো অনেক বন্ধু, সমান ভাই, সবাই মিলে আড্ডা দিচ্ছে। পার্টিতে নাচ গান হচ্ছে, আনন্দ করছে। শোনো, আজকের মজাদার খেলা হতে যাচ্ছে। সবাই গোল করে বসো আগে। সবাই গোল করে বসে। এতে কি মজাদার খেলা? আরে আগে শুনতো ভাই, একটা বিয়ারের বোতল মাঝখানে রাখা হবে, ঘোরানো হবে। যার দিকে মুখ যাবে তাকে প্রশ্ন করা হবে, আর তাকে সঠিক উত্তর দিতে হবে। এতে নতুন কি? এটা তো আগে কত খেলেছি। নতুন হলো এটা। এটা কি? প্রশ্ন করা হলে এর ওপর হাত রেখে বলতে হবে। যদি মিথ্যা বলো তাহলে এখানে লাল লাইট জ্বলবে, যদি সত্যি বলো তাহলে সবুজ। বোতল ঘুরানো হয়। এক একজনের উপর এক একবার পড়ছে, কারো কারো 2-3 বার আসছে। সবার আজকে ভাইরাল হচ্ছে। বোতলের মুখ ঘুরে ফিরে আরাফের দিকে আসে। ভাই হাত রাখ আর বল, মুন ভাবিকে দেখে ভালোবাসার মতো ফিলিং আসে? না। লাল লাইট জ্বলে ওঠে। চল মিথ্যুক শালা, এটা তো আমরাই বলতে পারবো। এটার জন্য আবার মেশিন লাগে নাকি? আচ্ছা এটা বল, ভাবিকে কখনো কিস করেছিস? হতেই পারে না। আরাপ করতে চাইলেও মন দিবে না নিশ্চিত। আরাফ মেশিন থেকে হাত সরিয়ে বলে, না না না। ওই তোর কথা তো সন্দেহজনক লাগছে। মেশিনে হাত রাখ। ফারহান আরাবের হাত নিয়ে চেপে ধরে মেশিনে। এবার বল। আরে না, আমি কখনো মুনকে কিস করিনি। সাথে সাথে লাল লাইট জ্বলে ওঠে। অসম্ভব। এটা কবে হলো, কিভাবে হলো? একদিন ভুলে হয়ে গেছে। ভুলে? তলে তলে টেম্পো চালাও। তোরা কি আমার দিকে তাকিয়ে আছিস? খেলা কন্টিনিউ কর। খেলা আবার শুরু হয়। কিছুক্ষণ পর রিমানের দিকে বোতলের মুখ ঘুরে। রিমান মেশিনে হাত রাখে। তোর কি গার্লফ্রেন্ড আছে? আছে, থাকবো না কেন? নীল লাইট জ্বলে। কিস করছস? তোর মতো না, আসলে সুযোগটাই তো পেলাম না। অন্য কিছু করছিস? রিমান তার দিকে তাকিয়ে বসে বসে একটা লাথি দেয়। এটা আবার কেমন প্রশ্ন? কিস করলাম না, অন্য কিছু কেমনে করবো? ওই বোতল ঘোরা। বেশ কিছুক্ষণ পর আবার ফারহানের দিকে আসে। আমার না ঘুম ধরছে, তোরা খেল, আমি যাই। তোকে তো সন্দেহজনক লাগছে। বস তুই এখানে? আরাফ ফারহানের হাত চেপে ধরে। তোর গার্লফ্রেন্ড আছে? কি বারবার এক প্রশ্ন করিস? অন্য কিছু নাই? চুপচাপ জবাব দে। ফারহান বারবার রিমানের দিকে তাকাচ্ছে। রিমান চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। আছে। হ্যাঁ, গার্লফ্রেন্ড হয়ে গেছে। কবে হ্যাঁ বললো কিছু টের পেলাম না। কিস করেছিস? কি আবল তাবল প্রশ্ন এগুলি? এটার জবাব আমারও শোনার অনেক ইচ্ছা। আরাব, একে জাতা দিয়ে ধর। আরে না করে দে, আমি জানি তুই করিসনি। আরে না ভাই, করিনি আমি কিস। সাথে সাথে লাল লাইট জ্বলে ওঠে। শালার ঘরে শালা, দাঁড়া। রিমান ফারহানের ঘাড়ে হাত দিয়ে শক্ত করে ঝাঁকড়ে ধরে কুনু দিয়ে মারতে থাকে। ছাড় তো, এমন ভাবে বলছিস যেন ও তোর বোনের সাথে প্রেম করে। আরাফ ফারহানকে একটা লাথি মারে।
আরে একবারই তো করছি। সাথে সাথে আবার লাল লাইট জ্বলে উঠে। কিরে লাল লাইট জ্বলো কেন? সত্যি করে বল তো, কয়বার করছিস? তোদের লজ্জা করে না অন্যজনের পার্সোনাল বিষয়ে ঢুকছিস? না, একদমই করে না। চুপচাপ জবাব দে। ভুলে 2বার হয়ে গেছিলাম। আবারও লাল লাইট জ্বলে। আজকে তোকে খাইছি। তোর সাহসটা তো কম না। রিমান আর আরাফ মিলে ফারহানকে মারা শুরু করে। লাথি ঘুষি যা পারে সব দিচ্ছে, আর সবাই তাদের দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে বুঝতে না পারলে যা হয় আর কি। রিমান আরাফ হয়রান হয়ে দুম করে বসে আছে। ফারহান নিচে শুয়ে ব্যথায় আ আ করছে। কুত্তারা নিজের বন্ধুকে কিভাবে গরুর মতো মারে? হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছে। তোকে এখন লাথি দিতে ইচ্ছে করছে, চুপ থাক। রিমান তো লাথি দিয়েই দেয়। তোরা করলে কিছু না, আমি করলে দোষ? আজ পর্যন্ত একটা কিসও করি নাই। আবে সুযোগ পাস নাই, এটা ক। আরাব, ওকে চুপ করতে ক। একবার আমার থেকে পারমিশনও নিল না। যখন কিস করার সুযোগ আসে তখন কি আমি তোরা খুঁজবো? আর চাইলে মনে হয় তুই দিতি। দেখ দেখ কত বড় বেসরব, আবার বলছেও। যাক, এখন আর কিছু করার নেই, যা হওয়ার হয়েই তো গেছে। শুধু বন্ধু দেখে মাফ করে দিলাম। এতগুলো মারার পর মাফ করছি, এটা তোর ভাগ্য। শরীরটা আমার ব্যথা করছে। মার খেলাম আমি, ব্যথা করছে তোর? কোনো সমস্যা? একদমই না, তুই বললে আমি টিপে দিচ্ছি। রিমান তার পাটা ফারহানের দিকে বাড়িয়ে দেয়। আমি তো এমনি বললাম। বললি কেন? এখন টিপে দে। ফারহান রিমানের পা টিপছে, মুখে বিরক্তি ভাব নিয়ে তাকিয়ে আছে। সকালে সবাই গায়ে হলুদের কাজে ব্যস্ত। পুরো বাড়ি গানের আওয়াজে শিহরিত। আরাব সকাল সকাল প্রতিবন্ধীর মতো ঘুরে বেড়াচ্ছে, কারণ সে কথা বলার মতো কাউকে পাচ্ছে না, আর কোনো কাজও নেই। অদ্ভুত, আমার বিয়ে আর আমাকে কেউ বার্তা দিচ্ছে না। রিমান আর ফারহান কোথায়? সকাল থেকে দেখছি না। ফারহান দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইটিং এর কাজ দেখছে। রিমি লাফাতে লাফাতে আসে। কি করো? দেখছিস না লাইটিং এর কাজ দেখছি। সে তো ঠিক আছে, তোমার এমন লাল লাল দাগ কেন? বেস্ট ফ্রেন্ডের বোনের সাথে প্রেম করলে যা হয় আর কি। কি শুনলাম না, আবার বলো। কিছু না, এটা তো ভালোবাসার দাগ। মানে? মানে তোর বুঝে লাভ নেই, এক কাজ কর। কি? যা এখান থেকে, আর 1-2 দিন আমার সামনে আসিস না। মানে একটু দূরে দূরে থাকিস। কেন? ওইটা তোকে বলতে পারবো না। এখন বুঝি আমাকে আর ভালো লাগে না? বিয়েতে সুন্দর সুন্দর মেয়ে দেখে কি মন পাল্টে গেল নাকি? কি বলছিস? কোনো ধারণা আছে তোর? আমার মন কোনো টিভির চ্যানেল নাকি যে পাল্টে যাবে? ছেলেদের মন এমনই হয়। আপনার মন পাল্টে গেছে, না হলে কখন এমন ভাবে বলতেন না। রিমি যেতে নেয়, ফারহান রিমির হাত ধরে তার দিকে ঘুরায়। রিমি ঠোঁট বাঁকিয়ে কান্নার ভাব নিয়ে তাকিয়ে আছে। আমার জানেমান রাগ করেছে। অনেক। ইস, এভাবে ঠোঁট বেঁকিয়ে রাখিস না, বুকে আঘাত লাগে, কেমন কেমন ফিলিং আসে, তোকে বলতেও পারবো না। ছি, ছাড়েন আমাকে। আবার আপনিতে চলে গেছিস। ফারহান রিমির পেছনে তাকিয়ে দেখে রিমান দাঁড়িয়ে আছে, ওদের এদিকেই আসছে। রিমানকে দেখে ফারহান রিমির হাত ছেড়ে দিয়ে ইনোসেন্ট একটা হাসি দেয়। রিমান তাদের কাছে এসে একটা হাসি দেয়। কি চলছে এখানে? হয়ে কিছু না। সেটা তো দেখলামই। রিমি, তোর কোনো কাজ নেই? না। কামচোর? কেন নেই একটু বলবেন? এখানে সবাই কিছু না কিছু করছে। আমি অসুস্থ তো, তাই কেউ আমাকে দিয়ে কিচ্ছু করাচ্ছি না। কিছুক্ষণ আগে যে তুই লাফিয়ে লাফিয়ে নাচছিলি, তখন কোথায় ছিল তোর অসুস্থ? তুই ড্যান্স করছিলি? ও ভাই, তুই কেন এত এক্সাইটেড হচ্ছিস? কুল, বিয়ের বাড়িতে বরের ভাই বোন নাচবে না তো কি বুড়ো বুড়ি নাচবে? তোরা এখানে আর আমি সারা বাড়ি খুঁজে মরি। তোরই বাকি ছিল। একে দেখে কেউ বলবে যে আজ ওর বিয়ে? কেন বলবে না? কোনো জামাই নিজের গায়ের হলুদে এমন বেশবের মতো সারা বাড়ি ঘুরে? তোর বিয়ের সময় দেখবো নি। শালার বিয়ের বউই তো রাজি হয় না। ইস, কি দুঃখ। তুই আর ভাব দেখাস না। রিমি, তুই যা এখান থেকে। যাবো না। কি করবি? দেখ আল্লাহ কি বোন দিছে, বড় ভাইয়ের কোনো সম্মান নেই। রিমি, তুই এখন এখান থেকে যা। ঠিক আছে। আমি বলছি কানে ঢুকে নাই। এখন যাবি কেন? তুই এখানেই থাকবি। আরে দূর, আমি যাবো না, থাকবো। রিমি, তুই এখন দৌড়ে এখান থেকে যা, না হলে বিপদে পড়বি। রিমি আর কিছু না ভেবে চলে যায়। আবার পেছনে ফিরে দেখে সন্দেহজনক নজরে। এই তুই পিছনে ফিরে তাকাস কেন? রিমি তাড়াতাড়ি দৌড়ে চলে যায়। এমন কথা কি আছে আমি সেটাই বুঝতে পারছি না। এটা বলার সাথে সাথে আরাব আর রিমান চোখ ছোট ছোট করে ফারহানের দিকে তাকিয়ে আছে। ফারহান তাদের দিকে তাকিয়ে একটা ইনোসেন্ট হাসি দেয়। আরাব ফারহানের মাথায় থাপ্পড় মেরে বলে, তোর বোন থাকলে বুঝতি,
একে থাপ্পড় না লাথি দেওয়া উচিত। রিমান পা দিয়ে বড় করে লাথি দিতে যায় আর ফারহান সাথে সাথে সরে যায় আর রিমান ঠাস করে পড়ে যায়। আল্লাহ, আমার কোমর গেল গো, ফারহানের বাচ্চা। ভাই কাল রাতের ব্যথা এখনো যায়নি, আর মার খেতে পারবো না। আরাফ রিমানের দিকে আসে, রিমান হাত বাড়িয়ে দেয় উঠার জন্য। আরাফ রিমানকে ঢেঙ্গিয়ে চলে যেতে থাকে। আমার ক্ষুধা লেগেছে, বাই। শালা হারামি। রিমান হাত বাড়িয়ে সামনে তাকায়, দেখে ফারহানও নেই। তারপর রিমান একা একাই উঠে। সবাইকে দেখে নিব। বিকেল হয়ে আসে, মেহমান সবাই চলে আসে। আরাফকে বসিয়ে হলুদ দেওয়া হবে একটু পর। ছেলেরা সবাই হলুদ পাঞ্জাবি পরে, মেয়েরাও হলুদ শাড়ি। মাহুয়া আসবে নাকি আসবে না সেটা ভাবছে। একে তো প্রথম শাড়ি পরেছে, তার মধ্যে লজ্জা করছে। গেটে দাঁড়িয়ে সে কাউকে খুঁজছে যার সাথে সে ভিতরে যেতে পারবে। কাউকে না দেখাতে একাই চলে যায়। কেউ মাহুয়াকে চিনছেই না, শুধু তাকিয়ে আছে। মাহুয়া মাথা নিচু করে তাড়াতাড়ি যেতে থাকে। হঠাৎ একটা হাত মাহুয়াকে জোরে টান দেয়। মাহুয়া দেয়ালের সাথে মিশে যায়। মাহুয়া চোখ উঠিয়ে দেখে রিমান হাতের কোনোই দেয়ালে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। এমন করে কেউ টান দেয়? আজ তো মনে হয় আমি মরেই যাব। কি যে লাগছে, তোমাকে দেখে আমার কি যে হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আর বলতেও হবে না, ধন্যবাদ আমার বাসায় পার্লার থেকে মেয়ে পাঠানোর জন্য। সে ঠিক আছে, তবে শাড়ি পরলে যে, লেহেঙ্গা কোথায়? রিমি বলল হলুদে সবাই হলুদ মাখামাখি করবে, রং দেবে, তাই শাড়ি পরে আসতে। পরের সন্ধ্যায় সে আমাকে লেহেঙ্গা পরিয়ে সাজিয়ে দেবে। আমার লেহেঙ্গা ওর কাছে। তোমাকে দেখে আমার একটা গান মনে পড়ছে। কি গান? ইচ্ছে করে একই ঘরে থাকি দুজনে। যেমন আপনি ফালতু, তেমন আপনার গানও ফালতু। রিমান তার মুখ মাহুয়ার কাছে আনে। তুমি কি লজ্জা পাচ্ছ? কে লজ্জা পাচ্ছে? কি হচ্ছে এখানে? রিমান আর মাহুয়া তাড়াতাড়ি সরে যায়। মাহুয়া তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। কি হচ্ছে? আমরা শুধু কথা বলছিলাম। ফারহান রিমানকে দেয়ালের সাথে ঠেকিয়ে তার কাছে গিয়ে বলে, এভাবে কি এমন কথা বলছিলে? জাস্ট এমনি। কেমন আছো কি? একটা লোক তাদের দেখে কাশি দিয়ে তাদের দিকে সন্দেহ নজরে তাকিয়ে যায়। ফারহান আর রিমান ওই লোকের যাওয়া দেখতে থাকে। লোকটা চলে গেলে সাইডে তাকিয়ে দেখে আরাফ হা করে তাদের দিকে তাকিয়ে আছে। তোরা ঠিক কি করছিস, তাও আবার এভাবে? ফারহান আর রিমান দুজন দুজনার দিকে তাকিয়ে তাড়াতাড়ি সরে যায়। রিমান আর মাহুয়া কিভাবে ছিল? আমি শুধু সেটা দেখাচ্ছিলাম, অন্য কিছু না। কাকে দেখাচ্ছিলি? তোদের মধ্যে কোনো প্রবলেম নেই তো? ও ভাই, কি বলছিস? আমাদের দুজনের গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, তুই মহুয়ার এত কাছে কি করছিলি? একটু রোমান্স করার চেষ্টা, যেটা আর হতে দিল কোথায়? নিজে করলে কিছু না, অন্যজন করলেই দোষ। তোরে তো আমি। ওকে, এই টপিক বাদ দে। একটা কথা বল, আমি সেই কখন ধরে বসে আছি তোরা আমাকে নিতে আসবি, কিন্তু কেউ এলি না। তুই কি মেয়ে নাকি যে লজ্জায় আসতে পারছিস না? আসলে আয়, না আসলে নাই। চল রিমান, আমরা কি স্টেজে বসে থাকি? চল। দুজন দুজনার কাঁধে হাত রেখে যেতে থাকে। তোদের মতো ফ্রেন্ড পেয়ে জীবন ধন্য, হারামিরা। আরাফ স্টেজে এসে দেখে তার বসার জায়গা নেই। রিমান তার জায়গায় মাঝখানে বসে আছে। রিমান, এটা আমার জায়গা। জায়গার কি অভাব আছে? যেখানে খুশি বসে পড়। আরে সর, আমার বিয়ে। রিমানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। স্টেজটা বাগানের সামনে লাগানো হয়। বিয়েতে হলুদ মাখানো জরুরি নাকি? রিমান, ফারহান, সবাইকে বলিস একটু করে কোনো মতে হলুদ ছোঁয়াতে। আর তোরাও বেশি লাগাস না প্লিজ। ওকে ওকে। তুই কোনো চিন্তা করিস না। রিমি বড় একটা থালা নিয়ে নিচে নামছে। থালাতে হলুদ বাটি, আরো যা যা লাগে ওইগুলো, এগুলো নিয়ে আসছে। ফারহান রিমির দিকে হা করে তাকিয়ে আছে। রিমিকে সুন্দর লাগছে না অনেক? অনেক। আমার বোনকে চোখ দিয়ে দেখা যায়, তার জন্য মুখ খোলা রাখার কোনো দরকার নেই। আরে চোখ রসগোল্লার মতো, চোখ দুটো অন্যদিকে ঘোরা। কেন আমার লাভ স্টোরিতে ভিলেনের পার্ট করছিস? তোরা আমার বেস্ট ফ্রেন্ড হয়ে ভাব না। আমার কাজ ভিলেনের মতো লাগছে? তাহলে আবার? আচ্ছা সরি, ঠিক আছে, বন্ধু হয়ে ভাবছি। প্রেম করবি ভালো কথা, কিন্তু আমাদের সম্মানের কথাও মাথায় রাখিস। আরে লুকিয়ে কিস করলে মান সম্মানে কি হবে? রিমান আরাফ ফারহানের দিকে আবার চোখ ছোট করে তাকিয়ে আছে। আচ্ছা সরি, ভুলে মুখ দিয়ে বেরিয়ে গেছে। ফারহান, চোরকে চোর তখন বলা হয় যখন সে ধরা পড়ে যায়, কথাটা মাথায় রাখিস। তোর দেখা যায় অনেক অভিজ্ঞতা আছে। আরাফকে হলুদ লাগানো শুরু হয়। সবাই একে একে এসে হলুদ ছুঁয়ে যাচ্ছে। ফারহান আরাবের সামনে এসে একটা হাসি দেয়। আরাবও একটা হাসি দেয়। এভাবে কেউ হলুদ দেয়? আমি দেখাচ্ছি কিভাবে দিতে হয়।
ফারহান বাটি থেকে হাত ভরে হলুদ নিয়ে আরবের মুখ ভরিয়ে দেয়। আরব হা করে আছে। রিমান এসে শরীরে যেটুকু জায়গা বাকি আছে সব জায়গায় ডলে ডলে হলুদ লাগায়। আরব অসহায়ের মতো বসে আছে আর রাগে দুজনার দিকে তাকিয়ে আছে, আর দুজন দাঁত কেলিয়ে হাসছে। ভাইয়া, তোমাকে না বেসনের মধ্যে বেগুন চুবানোর মতো লাগছে। ঠিক, আমার হ্যান্ডসাম বেগুনি। তোদের মতো বন্ধু থাকলে শত্রুর কি দরকার? সবাই গায়ে হলুদে সেই আনন্দ করছে, সবাইকে হলুদ লাগাচ্ছে, রং মাখামাখি হচ্ছে। আরব চুপচাপ বসে দেখছে। বেচারার চোখও ভালো করে দেখা যাচ্ছে না। রিমান মাহুয়াকে ধরে ইচ্ছে মতো হলুদ লাগাত। রিমি দৌড়াচ্ছে, ফারহান রিমির হাত ধরে ফেলে, ধরে আবার ছেড়ে দেয়। রিমি অদ্ভুতভাবে তাকিয়ে আছে। হাতটা ছেড়ে দিলেন যে? ছাড়তে মন তো চাইছে না, তবে বাসায় মানুষ অনেক, আমি চাই না কেউ তোকে নিয়ে খারাপ কিছু বলুক। তবে আজকে তোকে ঠিক আমার বউয়ের মতোই সুন্দর লাগছে। সবাই বলছিল আজকে নাকি আমাকে বেশ সুন্দর লাগছে। ঠিক কারা কারা বলছিল? অনেকেই। ফারহান হলুদ নিয়ে রিমির পুরো মুখ মাখিয়ে দেয়। এখন আর কেউ বলবে না। তো কি হয়েছে, একটু পর আমি আবার সাজবো। অনেকক্ষণ মাখামাখি নাচ গানের পরে আরাফকে নিয়ে গোসল করানো হয়। সবাই গোসল করে আবার রেডি হয়ে আসে সন্ধ্যায়। মেয়েরা তাড়াতাড়ি রেডি হয়ে মুনের বাসায় হলুদ দিতে যায়। এবার আরাফ, রিমান, ফারহান হলুদ শেরওয়ানি পরে। এবার পার্টি হবে ছাদে। সন্ধ্যার পার্টির জন্য ছাদে আয়োজন করা হয়। ছাদটা অনেক বড় হওয়ার কারণে কোনো সমস্যা হয় না। নাচ গান হচ্ছে। মেয়েরা সব কোথায় গেল? 10 মিনিটের রাস্তা, এত দেরি লাগে আসতে? ওইখানে গিয়েই কি আসতে পারবে? খেদে আসবে। আমার কানের কাছে কেন করবি না একদম। শালা তোর কারণে এখানে আসি, না হলে কবে চলে যেতাম। মেহেরবানি করেছিস আমার উপরে। আবার জিজ্ঞেস করে, ওই রিমান দেখ সামনে কে হেঁটে আসছে। রিমান তাকিয়ে দেখে মাহি আসছে, তাও আবার রেডিমেড শাড়ি পরে। সিলভার কালারের শাড়ি পরে আসে। হ্যালো। থ্যাংক ইউ এখানে আসার জন্য। রিমান ইনভাইট করতে আসবে আর আমি আসবো না, এটা কি করে হয়? আরাফ আর ফারহান রিমানের দিকে তাকায়, তাকিয়ে কয়েকটা কাশি দেয়। ধন্যবাদ মিমি, আপনাকে দেখলে অনেক খুশি হবে। কোথায় রিমি? বউয়ের বাসায় গেছে হলুদ দিতে, একটু পরেই চলে আসবে। আরাফ আর ফারহান কান পেতে শুনছে কি বলছে। চলো একটু দূরে গিয়ে কথা বলি, এখানে অনেক ডিস্টার্ব হচ্ছে। চলেন। মাহি একটু দূরে গিয়ে শাড়ির সাথে বেজে পড়ে যেতে নেয় আর রিমান ধরে ফেলে। আরাফ আর ফারহান ওদের দিকে তাকিয়ে আছে। ফারহান ওদের না ডেকে একটু সামনে থাকা। ফারহান সামনে তাকিয়ে দেখে মাহুয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাগে মুখের হাবভাব পাল্টে গেছে। বেচারা রিমান, লাভ স্টোরি শুরু হওয়ার আগেই শেষ। মাহুয়া যে মেয়ে, রিমানের কপালে শনি আছে, শুধু দোয়া করি মায়ের যাতে না দেয়। আরাফ ফারহানের দিকে তাকিয়ে বলে, তুই রিমানকে মার খাওয়াতে চাস? শয়তান আমাকে অনেক মারছে। দেখ মহুয়া কি গতিতে বিমানের দিকে এগোচ্ছে। আল্লাহ বাঁচাক আমার বন্ধুকে। মাহুয়ার আগে ফুসফুস করতে করতে গিয়ে রিমানের সামনে দাঁড়ায়। চোখ দিয়ে আগুন বের হচ্ছে। অগ্নিদৃষ্টিতে রিমানের দিকে তাকায়। রিমান মাহুয়াকে দেখে মাহিকে তাড়াতাড়ি ছেড়ে দেয় আর তাড়াহুড়ো করে বলে, তো তুমি যেমন ভাবছো তেমন কিছুই না। মাহুয়া তার পা দিয়ে রিমানের পায়ে খুব জোরে পাড়া দেয়। রিমান চিৎকার দিতে নিয়েও দেয়নি, পা আঙ্গিয়ে অন্যদিকে ফিরে হাতে কামড় দিয়ে সহ্য করে নেয়। ইস, পাটার ভর্তা হয়ে গেছে নিশ্চয়ই। আরে বেচারা। কি হলো রিমান, আপনি এমন করছেন কেন? কি হলো রিমান, বলেন আপনি এমন কেন করছেন? মাহি আপু জিজ্ঞেস করছে। কিছু হয়নি, এমনি পা ব্যথা করছিল তাই একটু ঝাড়ছি আর কি। কোনো সমস্যা হলে বলো, মাহি আপু তো আছেই, তাই না? হ্যাঁ, কোনো সমস্যা হলে বলেন। কোনো সমস্যা নেই, আমার একটু কাজ আছে, তোমার সাথে পরে কথা বলছি। আমার আপনার সাথে কিছু কথা ছিল। যাও গিয়ে কথা বলো, হতে পারে তোমার মনের কথা বলে দিল। কি বলছো রিমি? ওই রিমি, এদিকে আয়। রিমি রিমানের ডাক শুনে তাদের কাছে যায়। হ্যাঁ ভাইয়া, বল। অ্যানি হলো মাহি, তোর জান বাঁচিয়েছিল, যা গিয়ে কথা বল, যা যা। ও, আপনিও সে, চলেন, আপনার সাথে আমার কথা আছে অনেক। রিমি মাহিকে জোর করে নিয়ে যায়। রিমান মাহুয়াকে কিছু বলতে নেয়, তার আগে মাহুয়া রিমানের পেটে জোরে একটা ঘুষি দেয়। দূর থেকে আরাফ ফারহান দেখে শুধু উফ আহ করছে। এবার শান্তি, আমার কথাটা তো শোনো। মাহুয়ার ঘুষি গিয়ে রিমানের কিছু হয়নি দেখে মাহুয়া একসাথে আরো 2টা দেয়। থামো থামো, এটা আমার পেট, বক্সিং করার বস্তা না যে ঘুষি দিয়েই যাচ্ছ।
ব্যথা লাগে? ব্যথা লাগার জন্যই তো দিলাম। ভালোই তো সুইং চলছিল, আমি এসে ডিস্টার্ব করে দিলাম বুঝি। ও সরি সরি। আরে তেমন কিছুই হয়নি, ও পড়ে যেতে নিছিল আর তাকে ধরেছি, এটাই হয়েছে। এত মানুষ থাকতে তোমার সামনেই কেন পড়লো? আর দুনিয়ার সবাইকে কি ওঠানোর দায়িত্ব নিয়েছো নাকি? হ্যাঁ ক্যারেক্টারলেস। তবা তবা, কি বলো? আমি মাহিকে ওরকম নজরে দেখি না, সত্যি। সে তো দেখতেই পারছি কেমন নজরে দেখো। এইসব করার জন্যই তো একে এখানে দাওয়াত দিয়ে এনেছো। আমি বাবাইয়ের কাছে বিচার দিব। তুমি মোটেও ভালো না, আই হেট ইউ। মাহুয়া চলে যেতে নিয়ে আবার পেছনে ফিরে রিমানের আরেক পায়ে পাড়া দিয়ে চলে যায়। আল্লাহ, আমার পা দুটো গুঁড়ো করে ফেলেছে। মাহুয়া শোনো। ও অত্যাচারিত, এদিকে আসো। রিমান ল্যাঙ্গাতে ল্যাঙ্গাতে যায়। আরাফ আর ফারহান মুখ চেপে চেপে হাসছে। শালারা আমাকে মার খেতে দেখলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বললি না? দাঁড়িয়ে না, বসে বসে দেখছিলাম। আমি তো বলেছিলাম চল যাই, গিয়ে রিমানের সাহায্য করি। এই আরাব বলল তোকে মার খেতে দেখতে চায়। একটা লাথি দিয়ে ছাদ থেকে ফেলে দেব, শালা মৃত্যু। এ কথা আমি বলছি নাকি তুই বলছিস? হারামি, তোরা কেউ ভালো না। এই সব কিছু আরাব তোর কারণে হয়েছে। আমি আবার কি করলাম? কি করছস মানে? তুই তো বললি মাহিকে দাওয়াত দিতে, আমার তো মাহির কথা মনেও ছিল না। আচ্ছা, তোর মাহিকে কেমন লাগে? এই পাগল, তোরা মাহু শুনলে আর উপায় থাকবে না। আর কেমন লাগে মানে? মাহিকে আমি অন্য মেয়েদের মতোই দেখি। অন্য মেয়েদের কি নজরে দেখিস? তোদের মতো লুচ্চা না আমি। মাহি আমার জন্য জাস্ট আমাদের সাহায্যকারী হিসেবে দেখি। ভেবে নে মাহি কিন্তু সুন্দর আছে। হাজার সুন্দরী আসলেও মাহু আমার কাছে শ্রেষ্ঠ সুন্দরী থাকবে, কারণ আমি ওকে ভালোবাসি। আর 1 মিনিট, মাই সুন্দর তাই না? রিমিকে বলবো এই কথা? আমি শুধু বলছিলাম ভাবি হিসেবে সুন্দর, অন্য কিছু না। হয়েছে, এবার চুপ থাক। নাচ গান চলছে, একটু শান্তি মতো দেখতে দে। এখানে বন্ধুর জীবনে তুফান নেমে এসেছে, আর তুই আছিস নাচ গান নিয়ে। নাচটা তো ভালোই লাগছে। ফারহান আর আরাফ রিমানের দিকে তাকায় আর হতাশাপূর্ণভাবে মাথা নাড়ায়। তোর মতো স্যাম্পল দুনিয়াতে একটাই। আই নো দ্যাট। রাত অনেক হয়েছে, কিন্তু নাচ গান এখনো চলছে। রিমান বারবার মাহুয়াকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মাহুয়া কোনো পাত্তাই দিচ্ছে না। রিমি টেবিলে বসে বসে জুস খাচ্ছে আর ঝিমুচ্ছে। ঘুমে কিছু দেখছে না, তাও একটু একটু চোখ খুলে তাকিয়ে তাকিয়ে দেখছে। ফারহান এসে টেবিলে বসে, রিমিকে দেখে মুচকি মুচকি হাসছে। ঘুম পেলে বাসায় গিয়ে ঘুমা। কার ঘুম পেয়েছে? আমার ঘুম পাইনি। দেখা যাচ্ছে তুই জানিস তোকে কত কিউট লাগছে, আমার কিউটিটা। আপনাকেও না আজ অনেক অনেক হ্যান্ডসাম লাগছে। সবসময় হ্যান্ডসাম লাগে আপনাকে। তাই নাকি? কিছুদিন পরে আমি তোকে এভাবেই বিয়ে করে নিয়ে যাব। তোমাকে বিয়ে করলে আমার একটা দুঃখ থেকে যাবে। কি দুঃখ শুনি? তোমাকে বিয়ে করলে আমাকে আর গাড়ি দিয়ে যাওয়া লাগবে না, হেঁটে যেতে পারবো। কত শখ ছিল গাড়ি দিয়ে কান্না করতে করতে যাব। ঠিক কতদিন আগে এই শখটা ছিল একটু শুনি? কেন? আমি জানতে চাই ঠিক কতদিন তোর জন্য বিয়ে করার নিয়ত ছিল। একটা কথা বলুন তো, আপনার নাকের আগায় সবসময় রাগ থাকে কেন? আপনি জানেন আমার অনেক রাগ আছে। আমার রাগ উঠলে আমি কি করব জানেন? কি করবি? অনেক কিছু করব। ইস, তুই এত কিউট কেন? তোকে আর এখানে রাখা যাবে না। মাহুয়া, ভাইয়া কিছু বলবেন? তুমি তো আজ এখানেই থাকবে, সো রিমিকে একটু তার রুমে নিয়ে যাও। দেখো ঘুমে পড়ে যাচ্ছে, আর তোমারও তো ঘুম পেয়েছে, তুমিও ঘুমিয়ে পড়ো রিমির সাথে গিয়ে। ঠিক আছে, আমারও এখানে থাকতে আর ভালো লাগছে না। মাহুয়া, একটা কথা বলি, রিমানের কোনো দোষ নেই। আরাব মাহিকে ইনভাইট করেছে, আর যেটা দেখেছো সেটা একটা অ্যাক্সিডেন্ট। রিমান তোমাকে অনেক ভালোবাসে। জানি, কিছুক্ষণ আগে আবারও আমাকে এগুলো বলেছে। তাহলে এখনো রাগ করে আছো কেন? কি করব, আমার রাগই কমছে না। কাউকে মারতে না পারলে রাগ কমবে বলে মনে হয় না। আরে বাপরে, আমি এক কাজ করি, আমি রিমিকে রুমে দিয়ে আসি, তোমার যাওয়া লাগবে না। না না, আমিই যাচ্ছি। ও, তুমি যাবে? আল্লাহ, আমার রিমির খেয়াল রেখো। এমনি মেয়েটার শরীর কিছু নাই, মার খেলে আরও থাকবো না। মাহুয়া রিমিকে ধরে নিয়ে যেতে থাকে। ফারহান তাকিয়ে তাকিয়ে দেখছে। মাহুয়া রিমিকে রুমে নিয়ে যায়। এভাবে তো আর ঘুমোতে পারবে না। রিমি চেঞ্জ করে নাও আর হাত মুখ ধুয়ে নাও। ঠিক এইভাবে কিভাবে ঘুমাবো? রিমি একটা প্লাজো আর গেঞ্জি মাহুয়াকে দেয় পরানোর জন্য, আর একটা সে নিয়ে ওয়াশরুমে যায়। রিমি তাড়াতাড়ি কোনো মতে ফ্রেশ হয়ে এসে সোজা শুয়ে পড়ে। মাহুয়া কতক্ষণ হেসে সেও চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আহ,
এত শান্তি লাগছে, মনে হচ্ছে শরীর থেকে কোনো বোঝা নেমে গেছে। এখন তাহলে তোমার মনটা ভালো হয়েছে? মাহুয়া তাকিয়ে দেখে রিমান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এখানে কি করেন আর কেন আসলেন? বাড়িটা আমারই, আমি আসবো না তো কে আসবে? প্লিজ না করো না, তোমার সাথে আমার কথা আছে। কি কথা তাড়াতাড়ি বলেন। রিমান রিমির দিকে তাকায়। রিমি কেমন তেরা বেঁকা হয়ে শুয়ে আছে। এই মেয়ে শোয়ার স্টাইল দেখলে মনে হয় ভূতে ধরে ঘাড় গুড় সব ভেঙে বেকাতেরা করে চলে গেছে। রিমান এসে রিমিকে ঠিক করে শোয়ায়, তারপর তার গায়ে চাদর দিয়ে দেয়। এমন করে ঘুমায়, তারপর সকালে উঠে বলবে আমার ঘাড় ব্যথা করছে, পিঠ ব্যথা করছে। তোমার মনে হয় এখানে কথা বলা যাবে? তাহলে কোথায় বলবেন কথা? চলো ছাদে যাই, বাড়ির ভিতরে মানুষ আছে, অনেক মেহমান আমাদের এখানে থাকছে। চলো। রিমান আর মাহুয়া ছাদে যায়। এইদিকে আসো, ওইদিকে গেলে আরবদের ছাদ দেখা যায়, আর সেখানে মানুষ আছে। এদিকে ফারহানদের ছাদ, এদিকে কেউ নেই, সো এখানে বসলে কেউ দেখতে পারবে না। মাহুয়া এসে বেঞ্চে বসে, রিমানও এসে বসে। রাগ করে আছো? আমাকে দেখে মনে হচ্ছে আমি রাগ করে আছি। না না, এটাকে রাগ বলে নাকি? তুমি তো খুব শান্তশিষ্ট মেয়ে। তুমি যার সাথে মনে যায় তার সাথে গিয়ে কথা বলো, তাকে জড়িয়ে ধরো, আমার কি? একটা কথা বলো, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে এত জেলাস ফিল করার কি আছে? কে জেলাস ফিল করছে? আমি কোনো জেলাস ফিল করছি না। তাহলে মাহির সাথে কথা বললে সমস্যা কি? দেখি ওকে একটা ফোন দেই, ভালোভাবে বাসায় পৌঁছালো কিনা। রিমান পকেট থেকে ফোনটা বের করতেই মাহুয়া ফোনটা দিয়ে ঠাস করে বেঞ্চের সাইডে রেখে দেয়। তারপর রিমানের কলার ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। হ্যাঁ হয়, আমার জেলাস ফিল হয়, অনেক অনেক জেলাস ফিল করি যখন তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখি। তুমি শুধু আমার, অনলি আমার। আমি অন্য মেয়েদের মতো না যে নিজের লাভারকে অন্য কারোর সাথে দেখলে কান্না করব। আমি দুজনের হাত পা ভেঙে দিব। মেয়েরা নিজের সবকিছু শেয়ার করতে পারে, শুধু নিজের ভালোবাসার মানুষটাকে ছাড়া। আর আমি তো নিজের চকলেটও কারোর সাথে শেয়ার করি না। তুমি তো দূরের কথা, ভুলেও যদি ওই মাহির সাথে দেখেছি না, তাহলে খবর আছে। প্রপোজ করলে নাকি হুমকি দিলে? যাই হোক, ভালোবাসো আমাকে? না, আপনাকে কে ভালোবাসবে? এই মাত্র বললা। আচ্ছা রাগ করো না, আমি শুধু তোমাকে ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো। মাহি তোমার বোন জীবন বাঁচিয়েছে, তাই ভালো লাগে ওকে। পাগল তুমি, শুধু কৃতজ্ঞ ওর কাছে। আর ওর জায়গা অন্য কোনো ডক্টর থাকলে এটাই করতো, এটা ওর কর্তব্য। মাহি আমার কাছে জাস্ট একটা ডক্টর, আর কিছুই না। আমি শুধু তোমাকে ভালোবাসি, সেই প্রথম থেকে বলছি। এখন বলো, তুমি আমাকে ভালোবাসো? না। রিমান রাগে মাহুয়ার কাঁধে হাত দিয়ে নিজের কাছে নিয়ে আসে। মাহুয়া কপালের সাথে নিজের কপাল লাগিয়ে দেয়। মাহুয়ার কাঁধে দু হাত রেখে মাহুয়ার কপালে কপাল লাগিয়ে চোখ বন্ধ করে বলে, দেখো, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি আর ধৈর্য ধরতে পারছি না। সবাইকে বলে বেড়াই তুমি আমার গার্লফ্রেন্ড, কিন্তু নিজে এটা বিশ্বাস করতে পারি না। মনের মধ্যে একটা খচখচ থেকেই যায়। প্রত্যেকটা মুহূর্তে ভয় হয় তোমার জীবনে অন্য কেউ না এসে পড়ে, অথবা তুমি হয়তো অন্য কাউকে পছন্দ করো, তাই আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করছো না। এরকম ভয়ে আমি আর থাকতে পারবো না, প্লিজ বলে দাও। মাহুয়া রিমানের মুখের দিকে তাকিয়ে মাহুয়া দু হাত দিয়ে রিমানের ঘাড় ধরে রিমানের ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করতে থাকে। রিমান নরম ঠোঁটে স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায়। রিমানের চোখ বড় বড় হয়ে যায়। কিছুক্ষণ পর সেও চোখ বন্ধ করে কিস করতে থাকে। কিছুক্ষণ পর দুজনে ছেড়ে দেয়। মাহুয়া রিমানের দিকে তাকিয়ে আবার দৌড়ে ছাদ থেকে নিচে নেমে যায়। রিমান বেঞ্চেই বসে থাকে। কিছুক্ষণ বেঞ্চেই শুয়ে পড়ে। কিসের কথা মনে পড়ে। দুহাত দিয়ে মুখ ঢেকে হাসতে হাসতে গড়াগড়ি করতে থাকে আর ঠাস করে নিচে পড়ে যায়। আও মা, থাক, আজকে মাফ করে দিলাম। রিমান হাসতে হাসতে আবার আরাফ ফারহানের কাছে গিয়ে ঘুমায়। কাল সকাল সবাই সেরকম ভাবে ব্যস্ত, বিয়ে বলে কথা। মাহুয়া সকাল সকাল তাদের বাসায় চলে যায়। বিয়েতে তার বাবাকে নিয়ে আসবে একসাথে। এরকম ব্যস্ততার মাঝেই রাত হয়ে যায়। এখন বউ আনতে যাওয়ার পালা। আরাফ লাল আর গোল্ডেন কালারের শেরওয়ানি পরে। রিমান ফারহান কালো চিকচিক করা পাঞ্জাবি, গলা অনেক বড়, বেশ অনেকটা বডি দেখা যাচ্ছে। মাহুয়া চলে আসে। মাহুয়া আর রিমি কালো রেডিমেড শাড়ি পরে। শাড়িও চিকচিক করছে, ম্যাচ করে কিনেছে। চুলগুলো ছাড়া, ঠোঁটে লাল লিপস্টিক আর হালকা মেকআপ। আমি অজ্ঞান না হয়ে যাই আজকে। আমি তো মরেই যাব। আমাকে আমার বউকে দেখার সুযোগ তো দে, চল তাড়াতাড়ি। অনেক লাফালাফি করছো মনকে দেখার জন্য। বউকে দেখার জন্য লাফালাফি করবো না তো কাকে দেখার জন্য লাফালাফি করবো? আমার ভাইয়ের কাল থেকে রোমান্টিক লাইফ শুরু। বিয়ে? আজকাল থেকে রোমান্টিক লাইফ শুরু কেন?
কারণ আজ বিয়ে, কিন্তু বাসরাত তো কাল, নাকি? কথাটা তো ঠিক। সারা জীবন যেহেতু তোমাকে নিয়ে কাটাতে হবে, তাহলে আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়? মিস পকপক, আমিও দেখব। সবাই বেরিয়ে পড়ে। আরাবের সাথে দুই বন্ধুই বসে আছে। একটা কথা বলো তো, এখান থেকে মাত্র 10 মিনিটও লাগে না যেতে, তাহলে গাড়ি সাজানো কি দরকার ছিল, তাও আবার এত সুন্দর করে? এক কাজ করতি, তাহলে হেঁটেই চলে যেতি। গাড়ির কি দরকার ছিল? এত বড় ব্যবসায়ী ছেলে হেঁটে বিয়ে করতে যাবে, এইটা কেমন দেখাবে? তাছাড়া এখানে মিডিয়ার অভাব নেই। একটা পোস্টের তোরা সোজাভাবে উত্তর দিতে পারিস না? না, সবাই নামো, বিয়ের বাড়ি এসে গেছি। গাড়ি থেকে নেমে কতক্ষণ গান বাজনা হলো। ভেতরে ঢুকতে গেলাম, শালিকারা গেট আটকে ধরেছে। 30,000 না দিলে ঢুকতে দিবে না। ফারহান, রিমান আর আমার কিছু ভাই বোনেরা দাঁড়িয়ে তর্ক করছে। ভাই যা চাচ্ছে দে না। চুপ বেটা, যা চাই তাই যদি দিয়ে দেয় তাহলে মজা কিভাবে হবে? এই ঝগড়ার মধ্যেও মজা আছে। আরে আমার মজা রে, বেজ্জতি তো আমরা হচ্ছি, সবাই আমাকে কিপটা বলছে। অনেক তর্ক বিতর্কের পর ঝামেলা গেল। ভেতরে ঢুকে বসলাম। সবাই আমাকে একা রেখে চলে গেল। ইস, আমারও গিয়ে কেক ধরতে মন চাচ্ছে। ফ্রিতে টাকা পেতে ভালোই লাগে। মুন আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকটা পোজ দেয়। হাই, কত সুন্দর লাগছে আমাকে। আমি নিজেকে দেখেই ক্রাশ খেলাম। কারো কুনজর যাতে না লাগে। মাশাআল্লাহ, সবার নজর আমার দিকেই থাকবে। নিজের রূপের ঝলকে নিজেই না চলে যাই। অনেক হয়েছে মন, কেউ দেখলে পাগল ভাববে। মুন চুপচাপ গিয়ে নিজের পজিশনে বসে যায়। কিছুক্ষণ পরে বোনেরা এসে তাকে নিয়ে যায়। মুনের মাথার উপরে ফুলের ঝাড়ল বানিয়ে ধরে রেখেছে 4 জন লোক। মুন যাচ্ছে, সাথে লোকগুলো। রানী রানী ফিল হচ্ছে। মুন লাল গোল্ডেন কালারের লেহেঙ্গা পরেছে, শরীর ভরা গহনা। মুন হেসে হেসে আসছে। মেয়েটাকে আসলে অনেক সুন্দর লাগছে, একদম আমার ড্রিম গার্লের মতো। এই সময় গান বাজানো হয়। মেরে সাইয়া সুপারস্টার রিমি চিল্লিয়ে বলে, মুন ভাবি, কি দেখছো? ডান্স করো। রিমি বলতে দেরি হয়, মুনের নাচ শুরু করতে দেরি হয় না। কি সুন্দর নেচে নেচে আসছে। আরাব অবাক হয়ে দেখছে। মুন আবার আরাবের কাছে এসে তার চারিপাশে ঘুরেও নেচেছে। আরাব শুধু মুনকেই দেখছিল। গান বাজনা শেষ হলে মুন আর আরাবকে সামনাসামনি বসানো হয়। তাদের মাঝখানে পাতলা একটা সাদা কাপড় দেওয়া, শুধু দুজন দুজনকে দেখতে পারছে। আরাব মুনের দিকে তাকায়, মুনও তাকায়। দুজনার চোখে চোখ পড়লে আরাব চোখ টিপ মারে। মুন চোখ বড় বড় করে আশেপাশে তাকায়। দুজনের বিয়ে শুরু হয়ে যায়। কাজী কালেমা পড়ছে। কালেমা শেষে আরাবকে কবুল বলতে বলা হয়। ফারহান আর রিমান আরাবের পাশে বসে শুধু কবুল বল কবুল করে যাচ্ছে। আমার আগে দেখা যায় তোরাই বলে দিচ্ছিস। আরাব মুনের দিকে তাকিয়ে 3 বার কবুল বলে। মুনকে কবুল বলতে বললে চুপ করে থাকে। এত তাড়াতাড়ি কবুল বললে মানুষ কি ভাবে? একটু পরে বলি। ভাবছিলাম এবার কবুল বলবো, কিন্তু আরব আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। এখন যদি আমি কবুল বলি তাহলে ও ভাববে আমি ওর ভয়ে কবুল বলছি। না, আর একটু পর বলি। কাজী আরো 2 বার বলার পরে কবুল বলে মুন। আরাব মুনের দিকে এক ভ্রু উঠিয়ে এমন কেন করলো, মাথা নাড়িয়ে ইশারা করে। মুন ডোন্ট কেয়ার বুঝিয়ে ঠোঁট বেঁকিয়ে ইশারা করলো। তারপর তাদের একসাথে বসানো হয় আইনিভাবে বিয়ে দেওয়ার জন্য। ম্যারেজ সার্টিফিকেটে সাইন করার জন্য বলা হয়। প্রথমে মুন করে, পরে আরাবকে সাইন করানোর জন্য দেওয়া হলে আরাব কলম নিয়ে নাচাচ্ছে, সাইন করছে না। সবাই আরাবকে বারবার বলছে, তাও করছে না। মুন বিরক্তিভাবে তাকিয়ে আছে। নিজের সাইন ভুলে গেল নাকি? কিছুক্ষণ পরে আরাব সাইন করে। মুন তাকে ইশারা দিয়ে জিজ্ঞেস করলে সেও ঠোঁট বেঁকিয়ে দেয়। শয়তান। এদের তো বিয়ের আসরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বাকি জীবন কি করব আল্লাহ জানে। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আমরা প্রথম 2-3 দিন ওয়েট করব। যদি ওদের মধ্যে কিছু না হয় তখন একটা ডোজ খাইয়ে দিমো। কি ডোজ? রিমান ফারহানের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে একটা চোখ টিপ দেয়। সবাইকে খাবার দেওয়া হয়। মুন আর আরাফকে একটা বড় প্লেটে খেতে দেওয়া হয়। দুজনকে এক প্লেটে দেওয়া হয়। দুজন ঠিকমতো খেতে পারছে না, কারণ ক্যামেরাটা একদম তাদের সামনেই ধরা হয়। মুনকে আরাফকে খাইয়ে দিতে বলে। সামনে ক্যামেরা, আশেপাশে মানুষ নাও করতে পারছে না। মুন এক লোকমা নিয়ে আরাফকে খাইয়ে দেয়। আরাফ মুচকি হেসে মুনের দিকে তাকিয়ে থাকে। আরাফকে বললে আরাফ এক লোকমা মুনকে খাওয়াতে নেয়। মুন আরাফের আঙ্গুলে কামড় বসিয়ে দেয়। মুনকে আবার খাওয়াতে বলে। এবার আরাফ মুনের দিকে তাকিয়ে ভিলেনের মতো একটা হাসি দেয়। মুন ভয়ে ভয়ে আরাফের মুখে খাবার তুলে দেয়। আরাফ মুনের দিকে তাকিয়ে দেখে মুখটা ছোট করে আছে। আরাফ খাবারটা মুখে নিয়ে মুনের হাতে কিস করে দেয়। আর কেউ বুঝতে পারুক আর না পারুক, মুন ঠিকই বুঝতে পারে। মুন আরাফের দিকে তাকালে আরাফ হেসে হেসে মুনের দিকে তাকিয়ে খাচ্ছে। আজকে তোমাকে দেখে মনে হচ্ছে
তোমাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। আচ্ছা, আর কি মনে যাচ্ছে? ইস, মনে তো অনেক কিছু যাচ্ছে, কিন্তু এখানে ভিড় অনেক। তুমি বললে আমরা নির্জন জায়গায় যেতে পারি। এই শখ কত? মাহু, আই লাভ ইউ। কিসের হুম? তুমিও বলো। তুমি কালকেও বলনি। কালকে তোমাকে আমি আই লাভ ইউ বলতে বলেছিলাম, কিস করতে না। এখন যদি না বলো তাহলে এবার আমি কিস করব। সবার সামনে কিস করার সাহস আছে? এক কাজ করি, সাহসটা দেখিয়েই দেই। বলবা নাকি? এখানে কিন্তু অনেক মানুষ আছে। আই ডোন্ট কেয়ার। বলবা নাকি বলবা না? অনেক মিডিয়ার লোক আছে। এই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। আই ডোন্ট কেয়ার। ডু ইউ লাভ মি? রিমান মাহুয়ার অনেক কাছে চলে যায়, নিজের ঠোঁট মাহুয়ার দিকে বাড়াতে থাকে। ইয়েস, আই লাভ ইউ। রিমান হেসে সরে যায় আর বলে, দ্যাটস মাই গার্ল। একটা ছেলে রিমির নাম জিজ্ঞেস করছে। ফারহান সেখানে আসে। রিমি, তুই এখানে কেন? ছেলেটা ফারহানকে জানতে চাইলে বলে, হি ইজ মাই বয়ফ্রেন্ড। ছেলেটা ফারহান আর রিমির দিকে তাকিয়ে সরি বলে চলে যায়। তুই এখন কি বললি? কেন, ভুল কিছু বললাম? একদমই না, কিন্তু এই কথা যদি তোর বাবা মা জানতে পারে তখন? জানলে কেন? কেন ভয় পান নাকি? সেটা পায় না, যদি তোর বিয়ের অন্য কোথাও ঠিক করে দেয়। তাহলে পালিয়ে বিয়ে করে নিব। আমার অনেক ইচ্ছে পালিয়ে বিয়ে করার। কেন বিয়ে করবেন না আমাকে? তুই বলে তোকে এখনই উঠিয়ে নিয়ে বিয়ে করতে পারবো, কিন্তু এক জায়গায় সমস্যা আছে। কোন জায়গা? সবচেয়ে বড় সমস্যা, তোর ভাই আমার বেস্ট ফ্রেন্ড, তার মধ্যে সে একজন নামকরা সিঙ্গার। এখন যদি তার বোন পালিয়ে যায় তাহলে তার কত বদনাম হবে, আর এটা আমি বন্ধু হয়ে হতে দিতে পারবো না। আচ্ছা একটা কথা, তোমার কাছে কে বড়, আমি নাকি তোমার বন্ধুত্ব? মিথ্যা বলবো না, আমি তোকে অনেক ভালোবাসি। আর যদি কোনোদিন তোর আর বন্ধুর মাঝে যে কোনো একজনকে বাছাই করতে হয় তাহলে আমি বন্ধুকেই করব। আমি জানতাম তোমার উত্তর এটাই হবে। খারাপ লাগছে? খারাপ না, ভয় লাগছে। আমি সবচেয়ে